গ্যামেটগুলো মিলিত হয়ে এখানে তৈরি হয় জাইগোট। তো এটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। একটা ভিডিও দেখেই কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার কমপ্লিটলি রেডি হয়ে যাবে। এখান থেকে দুটো নিউক্লিয়াস কমপ্লিটলি আলাদা হয়ে যায় এবং দুটো যে অ্যামিবা সেটা বিভাজিত হয়ে যায়। এই জায়গাগুলোকে একেবারেই কিন্তু নেগলেক্ট করা যাবে না, কারণ এই জায়গা থেকে এমসিকিউ বলো, শূন্যস্থান পূরণ বলো, শর্ট কোশ্চেন আছে, সেই সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে হয়ে থাকে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে ক্লাসটা তোমাদের কতটা হেল্পফুল হবে। ওকে, রেডি প্রত্যেকে? চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম চলে এসেছি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে। সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম। খুবই চিন্তা হচ্ছে হয়তো যে সেকেন্ড সামেটিভ এক্সাম, অথচ আমাদের কিছু পড়া হয়নি ঠিকঠাক করে। অথচ তোমরা হয়তো ভাবতে পারো যে কিভাবে কোন প্রশ্নগুলো পড়লে আমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হতে পারে। তো এই সমস্ত চিন্তার অবসান নিয়ে চলে এসেছে এসওই বাংলা। তোমাদের জন্য একটা নতুন সিরিজ এসছে, যেখানে এক ছবলেই তিন ছবি, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, তা ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকছে এবং তার সাথে সাথে ইনফোগ্রাফিক নোটসও কিন্তু আমরা প্রোভাইড করছি, যেখানে একটা ভিডিও দেখেই কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার কমপ্লিটলি রেডি হয়ে যাবে। এবার তোমরা বলবে ম্যাম, আমাদের তো আর 1 মাস বাকি পরীক্ষার, এই 1 মাসের মধ্যে গোটা সিলেবাসটা কিভাবে শেষ হবে? তো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এই 1 মাসের মধ্যে কিভাবে তোমাদের সিলেবাস শেষ হবে তার জন্য কিন্তু এখানে অলরেডি তোমাদের ম্যাপ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ক্লাস 10 এর রুটিন। তোমাদের নেক্সট মান্থের ফার্স্ট উইকে হয়তো প্রত্যেকের সেকেন্ড সামেটিভ এক্সাম, তার আগেই অর্থাৎ 1 তারিখে, আগস্টের 1 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পুরো সিলেবাস সেকেন্ড সামেটিভের কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম দিন জনন চ্যাপ্টার তো আজকে চলে এসেছে, আর নেক্সট দিন আসছে তোমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং তার সাথে বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারটা, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের কনসেপ্ট থাকবে, কনসেপ্টের সাথে সাথে তার গুরুত্বপূর্ণ নোটস থাকবে, খুবই ইন্টারেস্টিং নোটস, আর তার সাথে থাকছে কোশ্চেন প্র্যাকটিস, সবটা এক ভিডিওতে। নেক্সট তোমাদের 25 তারিখে আসবে বংশগতি এবং বংশগত রোগ। এই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তার সাথে কোশ্চেন, সমস্ত কিছু কিন্তু প্রোভাইডেড থাকবে। এবং লাস্ট তোমাদের আসছে অভিব্যক্তি ও বেঁচে থাকার কৌশল, অর্থাৎ অভিযোজন, এই চ্যাপ্টারটি। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সেকেন্ড সামেটিভের আগে সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। এই অনুযায়ী যদি তোমরা প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক করো, আমি কথা দিচ্ছি তোমাদের সেকেন্ড সামেটিভের প্রত্যেকটা কোশ্চেন তোমরা একদম 100% কিন্তু কমন পাবে। তো আর দেরি নয়, আর প্রত্যেককে বলবো একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। যাদের কনসেপ্টে প্রবলেম রয়েছে তাদেরও কনসেপ্টে কোনো প্রবলেম থাকবে না, তার সাথে সাথে কিন্তু আমরা টপিক ওয়াইজ কোশ্চেনও প্র্যাকটিস করব। তো চলো, আর একদমই সময় নষ্ট করব না, আমরা দেরি না করে আজকের যে চ্যাপ্টার, আজকের চ্যাপ্টার হচ্ছে জনন, সেই জনন আমরা কিন্তু শুরু করব। তার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, তোমাদের প্রত্যেকটা টপিক আমি এখানে লিখে তো বোঝাবো, তার সাথে সাথে তোমাদের সাথে থাকছে, দেখে নাও, তোমাদের সাথে থাকছে এরকম ইনফোগ্রাফিক নোটস, যেগুলো দেখে কিন্তু তোমরা খুব ইজিলি এখান থেকে তোমরা রিভিশন করতে পারবে। আর তার সাথে থাকছে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস, তার সাথে থাকছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো ভিডিওটা একদম জবরদস্ত হতে চলেছে, তো প্রত্যেককে কিন্তু একদম শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো আমরা স্টার্ট করব আমাদের প্রথম চ্যাপ্টার, জনন। ওকে, রেডি প্রত্যেকে? চলো। ফার্স্টে আমি বলবো যে জনন সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা আমাদের থাকা দরকার। জনন কি? জনন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে প্রত্যেকটা জীব নিজের সত্তা বিশিষ্ট নতুন অপত্য জীব সৃষ্টি করছে। অর্থাৎ জীব নিজে যেমন দেখতে, নিজের যা যা নেচার, সেই নেচার ওয়াইজ, সেই বৈশিষ্ট্য সম্পন্নই নতুন জীব সৃষ্টি করছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে যে সমস্ত পশু পাখি যা কিছু রয়েছে আমাদের আশেপাশে জীবন্ত, সেই সমস্ত জীব কিন্তু জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে। মানুষের থেকে মানুষ তৈরি হচ্ছে, গরুর থেকে গরু তৈরি হচ্ছে, কুকুরের থেকে কুকুর তৈরি হচ্ছে। তো এভাবে প্রত্যেকটা জীব নিজের বৈশিষ্ট্য বা নিজের সত্তা বিশিষ্ট যে জীব সৃষ্টি করছে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি জনন, অর্থাৎ যে পদ্ধতিতে এই ঘটনাটা ঘটছে। সুতরাং জনন কি বললাম? যে পদ্ধতিতে, এখানে লিখে দিচ্ছি, যে পদ্ধতিতে জীব
নিজ সত্তা বিশিষ্ট অপত্য সৃষ্টি করে তাকে জনন বলে। রাইট? আচ্ছা, এবার এই জনন পদ্ধতি কত রকমের হতে পারে? প্রত্যেকটা জীব কি একইভাবে জনন সম্পন্ন করে? একদমই নয়। এক একজনের জনন পদ্ধতি কিন্তু এক এক রকমের। তো এই পদ্ধতি অনুযায়ী এই জনন পদ্ধতিকে মোট তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অঙ্গজ জনন, এক হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। এবার এখানে অঙ্গজ জনন যে বিষয়টা রয়েছে, অর্থাৎ তোমাদের বইতে হয়তো সেভাবে এটাকে ডিটেল দেওয়া নেই, তোমাদের দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অযৌন জনন এবং যৌন জনন। তাহলে জননকে কটা ভাগে ভাগ করা যায়? জননকে টোটাল দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন আমরা কাকে বলবো? যে পদ্ধতিতে একটি মাত্র জীবের প্রয়োজন হবে। ভাবো, একটাই জীব, সে নিজের সত্তা বিশিষ্ট নতুন জীব সৃষ্টি করছে, তার কিন্তু অন্য কারোর প্রয়োজন পড়ছে না। একটাই জীব, সে নিজের দেহ থেকে কোরক সৃষ্টির মাধ্যমে বা খন্ডি ভবনের মাধ্যমে বা রেণু উৎপাদনের মাধ্যমে কি করছে? নিজ সত্তা বিশিষ্ট অপত্য সৃষ্টি করছে। এইরকম পদ্ধতিকে আমরা কি বলছি? অযৌন জনন। তাহলে যে পদ্ধতিতে জীব, আচ্ছা শুধু জীব লিখবো না, একটি মাত্র জীব, একটি মাত্র জনিত্রী থেকে, জনিত্রী মানে পিতা মাতাকে বোঝায়, যার থেকে অপত্য সৃষ্টি হচ্ছে, একটি মাত্র জনিত্রী থেকে রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বলছি অযৌন জনন। আর যৌন জনন প্রক্রিয়া কি? এটা আরেকটু জটিল। কি হয় এখানে? এখানে দুটো জীবের প্রয়োজন হয়। এক্ষেত্রে কটা জনিত্রী দরকার? দুটি জনিত্রী জীবের দরকার। ঠিক আছে? বিপরীত লিঙ্গ বিশিষ্ট। তাহলে এর মধ্যে একটাকে হতে হবে পুরুষ আর একটা হতে হবে স্ত্রী। ঠিক আছে? ভিন্ন লিঙ্গ বিশিষ্ট। তো পুরুষ, এটা হচ্ছে পুরুষের চিহ্ন, জেনেটিক চিহ্ন, এটা স্ত্রীদের জেনেটিক চিহ্ন। তো পুরুষরা কি করে? পুং গ্যামেট তৈরি করে, কারণ এদের মধ্যে না মিওসিস কোষ বিভাজন হয়। এর আগে আমরা কোষ বিভাজন পড়ে এসেছি। কোষ বিভাজন পদ্ধতি কত রকমের হয়? একটা হয় মাইটোসিস প্রক্রিয়া আর একটা হয় মিওসিস প্রক্রিয়া। তো এখানে মিওসিস কোষ বিভাজন অবশ্যম্ভাবী। এখানে কি হবে? মিওসিস কোষ বিভাজন হবে। মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে এখান থেকে কি তৈরি হলো? পুং গ্যামেট তৈরি হলো। আর মিওসিস প্রক্রিয়াতে এখানে স্ত্রী গ্যামেট তৈরি হলো। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গ্যামেট। এগুলো কি? এগুলো হচ্ছে গ্যামেট। আর এই গ্যামেট গুলো মিলিত হয়ে এখানে তৈরি হয় জাইগোট। আর এই জাইগোট থেকেই নতুন অপত্য বা শিশু তৈরি হয়, নতুন অপত্য। তাহলে যৌন জনন প্রক্রিয়ায় আমরা কি দেখলাম? যৌন জনন প্রক্রিয়ায় যে জীব রয়েছে, পুরুষ হোক বা স্ত্রী হোক, অবশ্যই এরা ডিপ্লয়েড রয়েছে। ডিপ্লয়েড থেকে মিওসিস প্রক্রিয়া, মিওসিস মানে হ্রাস বিভাজন, আমরা প্রত্যেকেই জানি। হ্রাস বিভাজনে কি হয়? ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এখানে 2n ছিল, এখানে অর্ধেক হয়ে n হয়ে গেল, তাই না? তাহলে এই অর্ধেক ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট দুটো গ্যামেট মিলিত হয়ে কি তৈরি করছে? আবার একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে, এবং সেই ডিপ্লয়েড জাইগোট থেকে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। তাহলে আমরা দুটো জনন পদ্ধতি দেখলাম, এর মধ্যে তুলনামূলক কোনটা বেশি জটিল? অবশ্যই যৌন জননটা বেশি জটিল, এটা বেশি সময় সাপেক্ষ, এক্ষেত্রে দুটো জনিত্রী জীবের প্রয়োজন পড়ছে। কিন্তু অযৌন জননের সুবিধা কি? এক্ষেত্রে আমাদের একটাই জনিত্রী জীবের প্রয়োজন পড়ছে এবং জনন হারটাও কিন্তু রেট অনেক বেশি, যেহেতু একজনের উপর ডিপেন্ডেন্ট। তবে হ্যাঁ, এখানে কি হচ্ছে? এখানে কিন্তু কোনো প্রকরণ সৃষ্টি হচ্ছে না।
মানে মাতৃদেহ থেকে সরাসরি কি অপত্য সৃষ্টি হচ্ছে? তো তাহলে মায়ের যা যা বৈশিষ্ট্য সেগুলোই কিন্তু অপত্যের মধ্যে আসছে। এখানে কি হচ্ছিল, পিতা মাতা দুজনার বৈশিষ্ট্য মিক্স হয়ে শিশুটা তৈরি হচ্ছে। তাহলে দুটো বৈশিষ্ট্য, পৃথক বৈশিষ্ট্য মিলিত হয়ে নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে এখানে, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। অর্থাৎ অযৌন জনন প্রক্রিয়ায় কিন্তু প্রকরণ সৃষ্টি হয় না, এখানে প্রকরণ সৃষ্টি হয় না। আর যৌন জনন প্রক্রিয়ায় প্রকরণ সৃষ্টি হতে পারে, তাহলে এখানে প্রকরণ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলো আমাদের দেখে নিতে হবে, যৌন জনন আর অযৌন জননের কি কি পার্থক্য রয়েছে। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, অবশ্যই যখনই আমি বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এগুলো কিন্তু নোট করবে প্রত্যেকে। দেখো এখানে কি কি হচ্ছে, এই যে বিষয়গুলো তোমাদের ধরো 2 মার্কসের যে কোশ্চেন গুলো আসবে সেখানে কিন্তু বিষয় উল্লেখ করে দেওয়া হবে। ধরো তোমাকে দিল অযৌন জনন আর যৌন জননের পার্থক্য লেখো, শুধু পার্থক্য লেখো এটা কিন্তু বলবে না, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর বেস করে পার্থক্য লিখতে বলবে তোমাদের। তার জন্য কিন্তু এখানে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমাদের বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে। সাপোজ ধরো দিয়ে দিল যে গ্যামেট উৎপাদন এবং মাইটোসিস নির্ভরতা, মানে মাইটোসিস মিয়োসিস নির্ভরতা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য লেখো। তখন কিন্তু তোমার যে কোনো পার্থক্য লিখলে হবে না, তাই প্রত্যেকটা বিষয় অনুযায়ী কিন্তু আমাদের পার্থক্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন কি কি জিনিস, কি পয়েন্টস আমি মনে রাখতে বললাম, যে জনিত্রী জীবের সংখ্যা। অযৌন জনন প্রক্রিয়ায় আমাদের কি হচ্ছে, একটি জনিত্রী জীবের প্রয়োজন করছে, এখানে আমাদের দুটি জনিত্রী জীবের প্রয়োজন করছে, এটা আমাদের কাছে ক্লিয়ার। গ্যামেট উৎপাদন, অযৌন জননে কি গ্যামেট উৎপাদন হয় না, সরাসরি মাতৃদেহ থেকে রেণু বা কি বলবো খন্ডি ভবন বা কোরক মুকুল এই সমস্ত উৎপাদনের মাধ্যমে অযৌন জনন হয়ে যাচ্ছে, এখানে কোনো গ্যামেট দরকারই নেই। তাহলে এখানে গ্যামেট প্রয়োজন হয় না, আর এখানে গ্যামেটের প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা মিয়োসিস মাইটোসিস নির্ভরতা, এখানে যেহেতু গ্যামেট উৎপাদন করতে হচ্ছে, গ্যামেট কি হয়, তার দেহকোষে যে ক্রোমোসোম রয়েছে তার অর্ধেক সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট গ্যামেট উৎপাদন হয়। অর্থাৎ দেহকোষ ডিপ্লয়েড হলে আমাদের গ্যামেট কি হয়ে যাচ্ছে, হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রোমোসোম নাম্বার হ্রাস পাচ্ছে। তাহলে ক্রোমোসোম নাম্বার হ্রাস পাই কোন প্রকার কোষ বিভাজনে, অবশ্যই মিয়োসিস কোষ বিভাজনে। মিয়োসিস সেল ডিভিশনকে আমরা কি বলি, হ্রাস বিভাজন বলি। তাহলে মিয়োসিস কোষ বিভাজন কোথায় হবে, যেখানে গ্যামেট তৈরি হয়। অর্থাৎ এই যে যৌন জনন প্রক্রিয়াতে মিয়োসিস নির্ভর জনন পদ্ধতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আর এখানে কি হচ্ছে, এই যে এখানে প্রধানত মাইটোসিস নির্ভর জনন পদ্ধতি দেখতে পাওয়া যায়। এখানে সরাসরি যেহেতু মাতৃদেহ থেকে, একটা মাতৃদেহ থেকেই অপত্য সৃষ্টি হচ্ছে, তার দেহ থেকে কিন্তু যে কোরক সৃষ্টি হোক বা যেটাই সৃষ্টি হোক না কেন, মাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি সেই অপত্যটা তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট বলছে অপত্য জীবের প্রকৃতি, মানে যে অপত্য সৃষ্টি হলো বা যে সন্তানটা তৈরি হলো সে কেমন প্রকৃতির হবে। অযৌন জনন সরাসরি মায়ের দেহ থেকে তৈরি হচ্ছে, তো তাহলে মায়ের দেহের অনুরূপই হবে, সেম টু সেম হবে। এই যে অপত্য জনিত্রী জীবের অনুরূপ হচ্ছে সেম, কিন্তু যৌন জননের ক্ষেত্রে অপত্য জনিত্রী জীবের থেকে পৃথক হচ্ছে, কারণ এখানে দুটো জীব মিলিত হচ্ছে, দুটো জীবের গ্যামেট মিলিত হচ্ছে, যেখানে দু রকম ভিন্ন বৈশিষ্ট্য মিলিত হচ্ছে। সেক্ষেত্রে অপত্যর মধ্যে কিন্তু অনেক নতুন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে, হুবহু পিতা মাতার মতন কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে সেম মানে পয়েন্ট আরেকটা আসছে যে প্রকরণ সৃষ্টি, যেহেতু এখানে কি হচ্ছে, জনিত্রী জীবের অনুরূপ হচ্ছে, নতুনত্ব আসছে না, অর্থাৎ প্রকরণ সৃষ্টি হয় না। আর যৌন জনন প্রক্রিয়ায় যেহেতু নতুন বৈশিষ্ট্য আসছে, অর্থাৎ প্রকরণ মানে নতুন বৈশিষ্ট্যকে বোঝায়, ভেদ বা প্রকরণ। ঠিক আছে, তো এই প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। আর লাস্ট পয়েন্ট বলছে অপত্যের অভিযোজন ক্ষমতা। অভিযোজন বলতে কি বোঝায়, নতুন পরিবেশে বা ধরো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হয় অভিযোজন ক্ষমতা। এবার এখানে তো কোনো নতুনত্ব বৈশিষ্ট্য আসছে না, মায়ের দেহের অনুরূপ হচ্ছে, মায়ের মতন হচ্ছে, তো সেক্ষেত্রে এদের অভিযোজন ক্ষমতা কম, পরিবেশ পরিবর্তনের সাথে এরা তো নিজেকে আপডেট করছে না, অর্থাৎ এদের অভিযোজন ক্ষমতা কম থাকে। আর সেক্ষেত্রে যৌন জনন প্রক্রিয়ায় এদের অভিযোজন ক্ষমতা কিন্তু অনেক বেশি, এরা সহজেই কিন্তু অ্যাডাপ্ট করে নিতে পারে যে কোনো জিনিস। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ বৈশিষ্ট্য আমাদের আশা করি মনে থাকবে প্রত্যেকের। ঠিক আছে, তাহলে এখানে তোমরা এই নোটস দেখে এখানে বুঝে নিতে পারবে, এখানে সহজেই লেখা আছে কি বলছে, জননের ধারণা কি হচ্ছে, জনিত্রী জীব থেকে এই যে জনন প্রক্রিয়ায় অপত্য সৃষ্টি হচ্ছে। তাহলে জনন কি, জনন হচ্ছে এক ধরনের পদ্ধতি
যে পদ্ধতিতে জনিত্রী থেকে অপত্য সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আমি দাগ দেব না, জাস্ট চলো নেক্সট। এখানে জননের গুরুত্বটা বলছে। জননের কি কি গুরুত্ব, কেন জনন প্রক্রিয়া হওয়ার প্রয়োজন আছে, কি কি গুরুত্ব রয়েছে। এক, বংশবৃদ্ধি ও অস্তিত্ব রক্ষা, জীবের নিজেদের সংখ্যা বৃদ্ধি করা, নিজেদের অস্তিত্ব পরিবেশের টিকিয়ে রাখা, এই জন্য কিন্তু জননের প্রয়োজন। আর কি কি রয়েছে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা। বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা, জীব প্রত্যেকটা জীব জনন প্রক্রিয়ায় কিন্তু নিজেদের বংশ বিস্তার করছে। তার জন্য কিন্তু দেখো একটা জীব তো আর একটা জীবের উপর ডিপেন্ডেন্ট। এই ধরো গরু ঘাস খাচ্ছে, ঠিক আছে, বা যে কোনো হরিণ ঘাস খাচ্ছে, হরিণকে বাঘ খাচ্ছে। তো এইভাবে একটা জিনিসের উপর কিন্তু আরেকটা জিনিস ডিপেন্ডেন্ট। গাছেরাও নিজেদের মধ্যে জনন প্রক্রিয়ায় নিজেদের সংখ্যা বাড়াচ্ছে, তার ফলে উৎপাদকের সংখ্যা বাড়ছে। উৎপাদককে যারা খাচ্ছে মানে প্রথম শ্রেণীর খাদক, তারাও জনন প্রক্রিয়ায় নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে। প্রথম শ্রেণীর খাদককে দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে, তাকে তৃতীয় শ্রেণীর খাদক সর্বোচ্চ খাদক। তো এই প্রত্যেকে জনন প্রক্রিয়া করার জন্য কি হচ্ছে, এই প্রকৃতিতে বাস্তুতান্ত্রিক ভারসাম্য কিন্তু বজায় থাকছে, তাই না। কোনো একটা জিনিস যদি তৈরি হওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। সেক্ষেত্রে আমাদের যে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হবে, পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর কি, প্রকরণ সৃষ্টি। ঠিক আছে, প্রকরণ সৃষ্টি, জননের ফলে যে যৌন জনন প্রক্রিয়ায় আমরা কি দেখলাম, নতুনত্ব বৈশিষ্ট্য আসছে, প্রকরণ সৃষ্টি হচ্ছে, জীব নিজেকে আপডেট করছে, অভিযোজন ক্ষমতা তাদের বাড়ছে, তাই না। আচ্ছা, আর বংশের ধারাবাহিকতা বজায় রাখা, বংশের ধারাবাহিকতা বজায় রাখা। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে জননের গুরুত্ব। আচ্ছা আর কি কি বললাম, যে অযৌন জনন, যৌন জনন। অযৌন জননে আমরা কি বললাম, এই যে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন, এখানে দুটি জনন কোষের প্রয়োজন, মানে দুটি জনন কোষ মানে দুটো গ্যামেটের প্রয়োজন, তাই না। দুটো জীব থেকে দুটো গ্যামেট আসছে, সেই গ্যামেট দুটো মিলিত হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ফিচার্স কি কি রয়েছে, যে জননের নিশ্চয়তা, কি কি গুরুত্ব রয়েছে অযৌন জননে। জননের নিশ্চয়তা, যেহেতু একটা জীব থেকে জনন হচ্ছে সুতরাং জনন অবশ্যই হবে, এটা কোনো মানে আরেকজনের যেহেতু প্রয়োজন নেই, জনন অবশ্যই হচ্ছে। যে দ্রুত অপত্য উৎপাদন, অপত্য উৎপাদনে কোনো টাইম লাগে না, অযৌন জনন প্রক্রিয়ার সময় খুব কম লাগছে। তারপরে অপত্যের প্রকৃতি একেবারেই মাতৃদেহের মতন হচ্ছে, আর এখানে লো ভ্যারিয়েশন, প্রকরণ সৃষ্টি খুব কম পরিমাণে হয়। ঠিক আছে, এই গেল। আর এখানে যৌন জননের কি কি গুরুত্ব রয়েছে, জননের নিশ্চয়তা, এই যে লোয়ার বলেছে খুব কম, এর তুলনায় কম, আর এটা অধিক সময় সাপেক্ষ, বেশি সময়ের প্রয়োজন হয়। ইউনিক অফস্প্রিং, অপত্যের প্রকৃতি একটু অ্যাডভান্স হচ্ছে। ঠিক আছে, আর এখানে প্রকরণ সৃষ্টি হবে, এটা রাইট হচ্ছে, হ্যাঁ এটা রাইট হবে, প্রকরণ সৃষ্টি হয় এখানে। ঠিক আছে, তো এই গেল অযৌন জনন, যৌন জননের এখানে পার্থক্য দেওয়া রয়েছে। সুতরাং এখান থেকে তোমরা স্টাডি করে নিতে পারবে। এখানে একটা জিনিস বলে দিই, যৌন জনন পদ্ধতি। যৌন জনন পদ্ধতির তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে আইসোগ্যামি, একটা অ্যানাইসোগ্যামি, একটা ওগ্যামি। আইসোগ্যামি বলতে কি বোঝাচ্ছে, আইসোগ্যামি মানে সেম টাইপের গ্যামেট। আমরা এক্ষুনি বললাম না যৌন জনন প্রক্রিয়ায় দু রকমের গ্যামেট প্রয়োজন, সেই দুটো গ্যামেট যদি হুবহু সেম হয় তাহলে সেই গ্যামেট গুলোকে কি বলা হবে, আইসোগ্যামি। ছবিতে দেখতে পাচ্ছ দুটো হুবহু সেম। আচ্ছা, অ্যানাইসোগ্যামি কি বলা হচ্ছে, ডিফারেন্ট টাইপের গ্যামেট তৈরি হয়, দুটো গ্যামেট তাদের আকৃতি কিন্তু ডিফারেন্ট টাইপের হবে। আর ওগ্যামি বলা হচ্ছে, ওগ্যামিতে কমপ্লিটলি চেঞ্জ হয়ে থাকে, একটা পুংগ্যামেট তৈরি হয় যেটা ক্ষুদ্র প্রকৃতির। তাহলে এখানে কি হচ্ছে, একটা ক্ষুদ্র সচল পুংগ্যামেট, ক্ষুদ্র সচল পুংগ্যামেট, আরেকটা হয় বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেট। এই দুটোর মিলন ঘটে, এই দুটোর মিলন ঘটে কি হচ্ছে, অপত্য জীব সৃষ্টি হচ্ছে। তাহলে আশা করি যৌনন এবং অযৌন জনন, যৌন জনন বোঝা গেছে। চলো কয়েকটা কোশ্চেন আমরা করে নেবো। আচ্ছা আচ্ছা, এই ভাগগুলোও তাহলে বলে দিই। চলো ভাগগুলো আমরা করে নিই, তারপরে আমরা যাচ্ছি কোশ্চেন। আচ্ছা, অযৌন জননের কয়েকটা পদ্ধতি, যে পদ্ধতিগুলো থেকে কিন্তু অবশ্যই আমাদের কোশ্চেন আসবেই। এই জায়গাগুলোকে একেবারেই কিন্তু নেগলেক্ট করা যাবে না, কারণ এই জায়গা থেকে এমসিকিউ বলো, শূন্যস্থান পূরণ বলো,
বিসদৃশ সদৃশ মানে যত শর্ট কোশ্চেন আছে সেই সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে হয়ে থাকে। এই জায়গাটা একেবারেই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা এক্সাম্পল আমাদের মনে রাখতেই হবে। দেখো দ্বিবিভাজন, অ্যামিবার দ্বিবিভাজন। অ্যামিবা কিভাবে বিভাজন করছে? অ্যামিবা যে নিজের দেহের তো নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই, একদম অনিয়তাকার একটা স্ট্রাকচার, এই যেদিকে খুশি বৃদ্ধি পেতে পারে। ধরো এই প্রোটোপ্লাজমটা একদিকে বৃদ্ধি পেলো, তাহলে সেই দিকে কি তৈরি হচ্ছে? ক্ষণপদ বা সিউডোপোডিয়া। এই যে ধরো এই দিকটা বৃদ্ধি পেলো, সাপোজ আমি এখানে দেখাচ্ছি, এই ধরো একটা অ্যামিবা রয়েছে। তো অ্যামিবার চলন তোমরা জানো যে কিভাবে ধরো একদিকে একটু বৃদ্ধি প্রাপ্ত হলো, তাহলে এইটাকে আমরা কি বলছি? সিউডোপোডিয়া বা ক্ষণপদ। সিউডোপোডিয়া অথবা এটাকে কি বলা হয়? ক্ষণপদ বলা হয়। তো এইরকম ডাম্বেল আকৃতি বিভিন্ন ক্ষণপদ তৈরি হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে যখন ক্ষণপদ বৃদ্ধি হচ্ছে, এর মধ্যে থাকা যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস অনেক সময় এরকম দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং ভাগ হয়ে যাওয়ার দরুন আলটিমেটলি কি হচ্ছে? এখান থেকে দুটো নিউক্লিয়াস কমপ্লিটলি আলাদা হয়ে যায় এবং দুটো যে অ্যামিবা সেটা বিভাজিত হয়ে যায়। এভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেল, যেটাকে বলছি আমরা অ্যামিবার দ্বিবিভাজন পদ্ধতি। তো এই যে মাতৃদেহ থেকে আরেকটা জিনিস আলাদা হয়ে গেল এবং এর নিউক্লিয়াসটা কি হলো? নিউক্লিয়াসটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গেল। তাহলে এই বিভাজিত হয়ে আরেকটা নিউক্লিয়াস তৈরি করে ফেললো, সুতরাং এখান থেকে দুটো অপত্য অ্যামিবা সৃষ্টি হলো, এখানে ছবিতে দেখতেই পাচ্ছ। তাহলে যদি প্রশ্ন আসে দ্বিবিভাজন কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? দ্বিবিভাজন অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আরেকটা আছে বহু বিভাজন। বহু বিভাজন কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন দেখতে পাওয়া যায়। এটা কিন্তু প্লাজমোডিয়ামের ছবি নাই, এটা প্যারামিসিয়ামের দ্বিবিভাজন, ঠিক আছে? এটা কিন্তু ছবিটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে প্যারামিসিয়ামের দ্বিবিভাজন। তাহলে এখানে প্লাজমোডিয়াম বলেছে, প্লাজমোডিয়াম কেমন প্রকৃতির হয়? প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম এক ধরনের প্রোটোজোয়া। সে কি করে? প্লাজমোডিয়াম আমরা জানি ম্যালেরিয়া রোগ সৃষ্টির জন্য দেয়, তাই না? তো এই প্লাজমোডিয়াম যখন আমাদের কোষের মধ্যে প্রবেশ করে না, ধরো মানুষের লোহিত রক্তকণিকা আমাদের আরবিসি, সেখানে প্রবেশ করে দেয় এবং সেখানে গিয়ে সাথে একটা হয়ে বসে থাকবে না, সেখানে গিয়ে সে প্রচুর বিভাজন করে ফেলে, প্রচুর সেল ডিভিশন করে ফেলে। তাহলে এই যে প্লাজমোডিয়াম রয়েছে, ধরো এই যে এর মধ্যে কি হলো? প্লাজমোডিয়াম প্রবেশ করলে কি করবে? প্রচুর কোষ বিভাজন করে প্রচুর অপত্য তৈরি করবে এবং লোহিত রক্তকণিকাকে ফাটিয়ে কি করবে? বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? ধরো এটা লোহিত রক্তকণিকা, ঠিক আছে? এটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। তো এটাকে ভেঙে সে কি করবে? এই আরবিসি কে ফাটিয়ে কি করবে? বাইরে বেরিয়ে যাবে। প্রত্যেকটা প্লাজমোডিয়াম সে কি করবে? বাইরে বেরিয়ে যাবে। তাহলে প্লাজমোডিয়াম কি করে? বহু বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। তাহলে বহু বিভাজন কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমাদের এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু অবশ্যই দরকার। নেক্সট রয়েছে কি? কোরকোদ্গম। কোরকোদ্গম বা এটাকে আমরা বাডিং বলতে পারি। বাডিং বা মুকুলোদ্গম। তো বাডিং পদ্ধতি কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ইস্ট, হাইড্রা, এদের দুজনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ইস্ট যে রয়েছে, এই ধরো একটা ইস্ট রয়েছে, এর মধ্যে ধরো নিউক্লিয়াস প্রেজেন্ট করেছে। এই ইস্টের মধ্যে একটা উপবৃদ্ধি পরিলক্ষিত হয়। কিরকম উপবৃদ্ধি পরিলক্ষিত? যে মাতৃদেহ এখান থেকে এরকম ধরো উপবৃদ্ধি তৈরি হচ্ছে, এই উপবৃদ্ধিটাকে বলা হয় কোরক বা বাড। এটাকে কি বলা হচ্ছে? কোরক বা বাড। অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা কিন্তু বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে এর মধ্যে কিছুটা চলে যাবে, এর মধ্যে কিছুটা চলে আসবে। তাহলে আলটিমেটলি কি হলো? এই মাতৃদেহ তো থাকলো, আর এই কোরকটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এটা কি হলো? অপত্য ইস্ট তৈরি করলো, অপত্য ইস্ট তৈরি করে দিল। তাহলে কোরকোদ্গম বা বাডিং কাদের দেহে দেখতে পাওয়া যায়? ইস্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর একটা জিনিস হাইড্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হাইড্রার মধ্যে এই যে হাইড্রা কেমন দেখতে হয়? পুকুরে হয়ে থাকে হাইড্রা, এরকম এর অসংখ্য কোষিকা দেখতে পাওয়া যায় এরকম। তো এর দেহ থেকেও এরকম একটা উপবৃদ্ধি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর এই উপবৃদ্ধি এটা কি হচ্ছে? দেহ থেকে বিচ্ছিন্ন হবে,
এটা ধরো মাতৃদেহ, মাতৃদেহ থেকে কোরকটা বিচ্ছিন্ন হয়ে এর নতুন অপত্য সৃষ্টি করছে, নতুন অপত্য সৃষ্টি করছে। তাহলে এটাকে আমরা কি বলছি, যখন মাতৃদেহে থাকছে এটাকে বলছি আমরা কোরক। বোঝা গেল? তাহলে ইস্ট, হাইড্রা এরা কোরক বা বাট বা মুকুল তৈরির মাধ্যমে, তাহলে এখানে কিন্তু বাট বা মুকুলও আসতে পারে, যে মুকুল তৈরির মাধ্যমে, তখন ভাববে যে গাছের মুকুল, না, মুকুলোদ্গমও বলা হয় এটাকে। কোরকোদ্গমের আর একটা নাম হচ্ছে মুকুলোদ্গম, ঠিক আছে, এটারই আর একটা নাম বাডিং বা মুকুলোদ্গম। ঠিক আছে, তাহলে ইস্ট আর হাইড্রার মধ্যে আমরা দেখতে পাই কোরকোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার। আর স্পাইরোগাইরা, খন্ডি ভবন পদ্ধতিতে স্পাইরোগাইরার বিভাজন দেখতে পাওয়া যায়। এটা একটা শৈবাল, ঠিক আছে। এই স্পাইরোগাইরা কোথায় থাকে? সমুদ্রের জলে থাকে। ওই ঢেউয়ের তোরে কি হয়, এদের যে সূত্রাকার দেহ না, খন্ডে খন্ডে বিভক্ত হয়ে যায়। এবার খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেল মানে কি মরে গেল? না, প্রত্যেকটা খন্ড থেকে কিন্তু এক একটা নতুন অপত্য সৃষ্টি হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা খন্ড আবার মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে করে সেটাকে আবার সূত্রাকার একটা শৈবাল বানিয়ে দিচ্ছে। কেউ কিন্তু মারা যাচ্ছে না। অর্থাৎ এভাবে খন্ডে খন্ডে বিভক্ত হয়েও প্রত্যেকটা খন্ড থেকে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে খন্ডি ভবন কাদের দেহে দেখতে পাওয়া যায়? খন্ডি ভবন দেখতে পাওয়া যায় স্পাইরোগাইরা দেহে। এখানে ছবিতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্পাইরোগাইরা কিভাবে, এটা একটা সূত্রাকার স্পাইরোগাইরা। ধরো ঢেউতে কি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটে খন্ড তৈরি হলো, এই প্রত্যেকটা খন্ড কি করছে? প্রত্যেকটা খন্ড মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু বড় হচ্ছে, আবার কোষ বিভাজন করছে, প্রত্যেকটা মাইটোসিস করছে, এবং মাইটোসিস করে আস্তে 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 এই যে নিউ ফিলামেন্ট বা অপত্য স্পাইরোগাইরা সৃষ্টি হচ্ছে। এগুলো হয়ে যাচ্ছে অপত্য স্পাইরোগাইরা। ঠিক আছে, নেক্সট পুনরুৎপাদন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পুনরুৎপাদন। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পুনরুৎপাদন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমি, যেটা প্ল্যানেরিয়ার ক্ষেত্রে পুনরুৎপাদন দেখতে পাওয়া যায়। সাপোজ এই ধরো একটা কৃমিটা রয়েছে, ঠিক আছে, এর যদি একে তুমি দেহটা ব্লেড দিয়ে খন্ডে খন্ডে কেটে দাও, একেবারে টুকরো টুকরো করে দাও, এই ধরো মস্তক আলাদা করে দিয়েছো, ধর আলাদা করে দিয়েছো, লেজ অংশ আলাদা করে দিয়েছো, এ কি করবে? এ কিন্তু পুরো পূর্ণাঙ্গ দেহ আবার তৈরি করতে পারবে। প্রত্যেকে কি করবে? পূর্ণাঙ্গ দেহ আবার তৈরি করতে পারবে। তার মানে এদের মধ্যে পুনরুৎপাদন ক্ষমতা আছে। এদের দেহের যে কোনো অংশেই কেটে দাও না কেন, সেখান থেকে এদের কমপ্লিট বডি তৈরি হতে পারে। এই পদ্ধতিকে বলা হয় পুনরুৎপাদন বা রিজেনারেশন। ঠিক আছে, তাহলে রিজেনারেশন বা পুনরুৎপাদন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর আমাদের লাস্ট কি আছে? আর লাস্ট কিছু নেই। তাহলে এগুলো গেল আমাদের অযৌন জনন পদ্ধতি। তাহলে অযৌন জনন পদ্ধতির মধ্যে কিরকম প্রশ্ন আসতে পারে আমরা কয়েকটা প্রশ্ন এবার দেখে নেব। আচ্ছা, বলছে যে প্রাণীটি অপুংজনন বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়, এটা একটা ব্যতিক্রমী কোশ্চেন। আচ্ছা, পার্থেনোজেনেসিস কি ভালো করে বুঝো। পার্থেনোজেনেসিস হচ্ছে যেখানে যৌন জনন কমপ্লিট হচ্ছে না, গ্যামেট উৎপাদন হয়েছে কিন্তু গ্যামেট থেকে সরাসরি অপত্য সৃষ্টি। অর্থাৎ এখানে যদি আমি বলি, ধরো মৌমাছিদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? মৌমাছিদের মধ্যে 3 ধরনের মৌমাছি হয়। কি কি হয়? রানী হয়, ঠিক আছে। এই রানী মৌমাছি কি করে? ডিম পাড়ছে। রানী মৌমাছি কি করলো? প্রচুর ডিম পারলো। ধরো এখানে এই যে এতগুলো ডিম রয়েছে, প্রচুর ডিম পারলো, প্রায় 2000-এর উপর ডিম পারে। তো এর মধ্যে কিছু আছে যেগুলো শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। তাহলে যেগুলো নিষিক্ত হলো এগুলো কি? নিষিক্ত ডিম্বাণু। যেগুলো শুক্রাণু দ্বারা নিষিক্ত হলো, সেই নিষিক্ত ডিম্বাণু থেকে তো কি তৈরি হচ্ছে? এখান থেকে তো রানী অথবা শ্রমিক মৌমাছি তৈরি হবে। রানী অথবা শ্রমিক, অর্থাৎ এরা সবাই কিন্তু স্ত্রী মৌমাছি। এখান থেকে তো স্ত্রী মৌমাছি তৈরি হবে। কিন্তু কিন্তু যারা নিষিক্ত হলো না, এগুলো কি? এগুলো হয়ে যাচ্ছে অনিষিক্ত ডিম্বাণু। অনিষিক্ত
ডিম্বাণু। কারণ রানী ডিম পেড়েছিল, এখন প্রত্যেকটা ডিম হ্যাপ্লয়েড ছিল, অর্ধেক সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট। এবার পুরুষ যে শুক্রাণু তৈরি করেছে সেগুলোও হ্যাপ্লয়েড। তাহলে এখানে তো না হয় হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে গেল, এখানে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে তো ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো, সেখান থেকে ডিপ্লয়েড মাছি মানে রানী মৌমাছি আর শ্রমিক মৌমাছি তৈরি হলো। কিন্তু এখানে এইগুলো তো প্রত্যেকটা হ্যাপ্লয়েডই থেকে গেল, প্রত্যেকটা হ্যাপ্লয়েড থেকে গেল। তো এই অনিষিক্ত ডিম্বাণু মানে হ্যাপ্লয়েড ডিম্বাণু। এই হ্যাপ্লয়েড ডিম্বাণু কেউ কারোর সাথে মিলছে না, এক একটা ডিম্বাণু থেকে এক একটা পুরুষ মৌমাছি তৈরি হচ্ছে। এখান থেকে কি তৈরি হচ্ছে? পুরুষ বা পুরুষকে কি বলা হয়? ড্রোন, ড্রোন মাছি তৈরি হচ্ছে। আর এই সরাসরি গ্যামেট থেকে, এখানে আমি লিখে দিচ্ছি নিষেক ছাড়া, নিষেক, এখানে তো নিষেক ঘটলো না, অনিষিক্ত মানে নিষেক ঘটেনি, তাহলে নিষেক ছাড়া সরাসরি গ্যামেট থেকে অপত্য সৃষ্টি, এই পদ্ধতিটাকে কি বলা হয়? অপত্য সৃষ্টি। এই পদ্ধতিটাকে বলা হবে পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস অথবা অপুংজনি। ঠিক আছে, পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তাহলে এই কনসেপ্টটা মনে রাখবে। তাহলে মৌমাছিরা যারা নিষিক্ত হচ্ছে, রানী মৌমাছির ডিপ্লয়েড তৈরি করলো, আর যারা যে ডিম্বাণুগুলো নিষিক্ত হচ্ছে না, পুরুষ মৌমাছি, তাহলে সবসময় হ্যাপ্লয়েড হচ্ছে। সরাসরি পার্থেনোজেনেসিস বা অপুংজনি পদ্ধতিতে কোন জীব সৃষ্টি হয়? তাহলে এই প্রশ্নটার আনসার কি হবে? যে প্রাণীটি অপুংজনি বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেটা কোনটা? রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি বা ড্রোন, নাকি সকল প্রকার মৌমাছি? কি দেখলাম আমরা? পুরুষ মৌমাছি শুধুমাত্র অপুংজনি প্রক্রিয়ায় তৈরি হলো, কারণ রানী আর শ্রমিক তো নিষেক হয়েছে, তাই না? তাহলে পুরুষ বা ড্রোন, এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, পুরুষ মৌমাছি বা ড্রোন মৌমাছি, এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো। পুরুষ মৌমাছিটা হাইলাইট করে দেখা যাবে, সাদা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, বলছে অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ। অঙ্গজনন প্রক্রিয়া, অঙ্গজনন প্রক্রিয়ায় কি হচ্ছে? অর্ধবায়ব কাণ্ড। অর্ধবায়ব কাণ্ড কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কচুরি পানার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় হর্ষ ধাবক বা অফসেট। নেক্সট হয়ে যাচ্ছে কোন জোটটি সঠিক। এক্ষুনি যেটা বললাম, দেখো কোনটা মিলছে এর মধ্যে। কোরকোদ্গম ইস্ট খন্ডিভবন কেঁচোর গৃহে দেখতে পাওয়া যায়, রেণু উৎপাদন অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর পুনরুৎপাদন গ্রায়োপটেরিসে দেখতে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, এক্ষুনি আমরা পড়ে এসেছি। খন্ডিভবন কি দেখলাম? স্পাইরোগাইরা, তাহলে এটা ভুল। অ্যামিবার ক্ষেত্রে কি দেখলাম? দ্বিবিভাজন। পুনরুৎপাদন কার ক্ষেত্রে দেখলাম? প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, তাহলে এগুলো সব ভুল। কিন্তু কোরকোদ্গম, ইস্টের কোরকোদ্গম পদ্ধতি, এটা তো আমরা দেখলাম ঠিক। ইস্ট তো কোরকোদ্গম পদ্ধতিতেই জনন সম্পন্ন করে, বুঝতে পেরেছো? তো এরকম এক্সাম্পল দিয়ে কিন্তু প্রশ্ন আসবে, বা সঠিক জোটটি নির্বাচন করো, কার কিভাবে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় সেভাবে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, সঠিক জোটটি নির্বাচন করো এবং দেখো এখানেও বলছে বহু বিভাজন হাইড্রা। হাইড্রাতে কি দেখলাম? কোরকোদ্গম গঠন, তাই না? খন্ডিভবন স্পাইরোগাইরা, একদম ঠিক। তাহলে স্পাইরোগাইরার দেহে আমরা কি দেখলাম? খন্ডিভবন দেখতে পেলাম। আচ্ছা, লাস্ট বলছে কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব, সেটি হলো স্পাইরোগাইরা, প্লাজমোডিয়াম, প্ল্যানেরিয়া, হাইড্রা। কি হবে? কোরকোদ্গম, হাইড্রা। তো এভাবে কিন্তু এই যে অযৌন জননের যে কটা এক্সাম্পল আমরা পড়লাম, এই এক্সাম্পল গুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো, যৌন জনন রিলেটেড একটা কোশ্চেন আমরা দেখে নিই। বলছে যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? কোন বক্তব্যটি সঠিক? এখানে দেখো, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। বলছে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করতেই হবে। আমরা বাকিগুলো দেখে নেব, বাকিগুলো কি বলছে। যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর। মাইটোসিস হয় কি না,
গ্যামেট অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হতে হবে। তার মানে রিডাকশন ডিভিশন মানে হ্রাস বিভাজন হতে হবে। হ্রাস বিভাজন কাকে বলা হয়? মিওসিসকে বলা হয়। তাহলে এখানে মাইটোসিস হচ্ছে না, তাহলে এটা ভুল। সেকেন্ড বলছে যৌন জননে একটি মাত্র জনিত্র জীব থেকে অপত্য সৃষ্টি হতে পারে। একদমই নয়, যৌন জননে আমরা দেখলাম দুটো জনিত্র জীবের সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিত্র জীবের মতন হয়? একেবারেই না। যেহেতু দুটো জনিত্র জীব, সেক্ষেত্রে প্রকরণ সৃষ্টি হবে, কখনোই জনিত্রীর মতন হবে না। তাহলে আমাদের আনসার কোনটা হয়ে যাবে? আনসার হবে এটা, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। এটা কিন্তু একদম রাইট। ঠিক আছে, এদিকে লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের অযৌন জনন আর যৌন জননের যে পার্থক্য দিয়েছে এখানে চারটে, এর মধ্যে কোনগুলো সঠিক? এর মধ্যে দুটো ভুল আছে, দুটো ঠিক আছে। কোন দুটো ঠিক আছে আমাদের কিন্তু বলতে হবে। অপশন এখানে রয়েছে এ ডি ঠিক, বি আর সি, সি আর ডি, নাকি এ আর বি। চলো আমরা দেখে আগে ডিলিট করি কোনগুলো হবে না। বলছে অযৌন জনন, অযৌন জনন অজৈব হয়ে গেছে, অযৌন জনন অযৌন জনন বলছে একই প্রজাতির বিপরীত লিঙ্গে দুটি জনিত্র জীবের প্রয়োজন হয়। দুটি, ভুল তাই তো? তাহলে এখানে বলছে একটি জনিত্র জীব, ভুল। তাহলে অপশন এ কাটা হয়ে গেল, এটা ভুল। নেক্সট বলছে যে ঠিক আছে চলো, নেক্সট বলছে যে বি কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে একই ধরনের জনন সম্পন্ন হয়। আর এখানে বলছে গ্যামেট উৎপাদন ও মিলনের ফলে একই ধরনের জনন সম্পন্ন হয়। ঠিকই, এখানে গ্যামেট উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন হয়, আর এখানে কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন হয়, তো এটা ঠিক হয়ে গেল। নেক্সট বলছে অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস নির্ভর, আর এটা শুধু মিওসিস নির্ভর। একদম ঠিক, এটা কিন্তু অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস যে কোনোটা হতে পারে, কারণ সব রকমের গ্যামেট এখানে মানে হতে পারে কোষ বিভাজন, আর এখানে শুধুমাত্র মিওসিস প্রক্রিয়াতেই কিন্তু অর্ধেক সংখ্যক গ্যামেট সৃষ্টি হবে। লাস্ট কি বলছে, অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় যে অযৌন ধরনে? কখনোই কিন্তু প্রকরণ দেখা যাবে না, তাহলে এটা ভুল। তাহলে আমাদের বি আর সি হয়ে গেল রাইট আনসার। তাহলে বি আর সি এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক আনসার। বুঝতে পেরেছো? চলো তাহলে এবার আমরা নেক্সট দেখে নেবো। এখানে দেখো সবকিছুই দেওয়া আছে, যেগুলো আমি তোমাদের একবার হাইলাইট করে এখানে বলে দিই। এই জায়গাতে প্রত্যেকটাই বলা আছে আমরা কি কি পড়লাম। জননের প্রকারভেদ পড়েছি, এখানে জননের প্রকারভেদ, যৌন জনন, অযৌন জনন, জননের গুরুত্ব রয়েছে এখানে। আচ্ছা, অ্যামিবার ক্ষেত্রে আমরা দ্বি বিভাজন দেখতে পাই, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন দেখতে পাই। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে। মুকুলোদ্গম বা বার্ডিং ইস্ট, হাইড্রা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আর খন্ডি ভবন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে? স্পাইরোগাইডার খন্ডি ভবন দেখতে পাওয়া যাচ্ছে। এই অবধি আমরা পড়েছি, তাই তো? নেক্সট আমরা কয়েকটা পড়বো যে অঙ্গজ জনন বিস্তার। চলো ওগুলো দেখে আসি, তারপরে আমরা নোট দ্বারা পড়বো। অঙ্গজ বংশ বিস্তার, এতক্ষণ দেখলাম অযৌন জনন, এবার দেখবো অঙ্গজ বংশ বিস্তার। অঙ্গজ বংশ বিস্তার কত রকম হতে পারে? দু রকম হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ বিস্তার। এই দু রকম আমরা পড়ব। তাহলে প্রাকৃতিকটাই কি কি বলছে? প্রাকৃতিক অঙ্গজ বিস্তার তোমরা দেখেছো না? গাছপালা, ধরো একটা গাছ এনেছো, গাছের মূল কেটে এনে লাগিয়ে দিলে, তাহলে সেই মূল থেকে অটোমেটিক্যালি গাছ হতে পারে। তারপরে কোনো গাছের কাণ্ড ভেঙে পড়েছে বা সেখান থেকে আবার নতুন গাছ হয়ে যাচ্ছে কাণ্ড থেকে, এটাও তোমরা দেখেছো। পাতা, পাথরকুচি গাছের পাতা দেখেছো, পাথরকুচি গাছের পাতা থেকে আবার কি হচ্ছে, নতুন গাছ তৈরি হয়। তো এগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়, প্রকৃতি দ্বারা অটোমেটিক্যালি এগুলো হয়। ঠিক আছে, কোনো গাছের মূল থেকে অটোমেটিক কি হচ্ছে, কোনো গাছের যদি মূল থাকে, তো এই মূল থেকে কিন্তু সরাসরি অপত্য প্লান্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, মূল থেকে গাছ তৈরি হচ্ছে। কাণ্ড, কোনো গাছের
যদি কাণ্ড তুমি বুঝে দাও এবং সেই কাণ্ড থেকে পরবর্তীকালে কি হবে, কাণ্ড থেকে পরবর্তীকালে এদিকে মূল তৈরি হয়ে যাবে, দিয়ে কমপ্লিট গাছ তৈরি হয়ে যাবে। আর পাতা, ধরো এই যে পাথরকুচি গাছের পাতা রয়েছে, তো এই পাতার এই সব জায়গায় কি তৈরি হয়, পাতার এই সব জায়গায় মুকুল তৈরি হয়, মুকুল তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু গাছ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পাথরকুচি গাছের পাতা থেকেও কিন্তু আবার অপত্য উদ্ভিদ সৃষ্টি হতে পারে। তো এগুলো ন্যাচারালি হচ্ছে, তো এগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার। ঠিক আছে, আর যেগুলো খুব মেইন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কৃত্রিম অঙ্গজ বিস্তার। কৃত্রিম অঙ্গজ বিস্তার কিভাবে হয়? কৃত্রিম মানে বুঝতে পারছো, আর্টিফিশিয়ালি আমরা জোর করে নিজেরা করছি। ঠিক আছে, এগুলো একা একা হচ্ছে না। তো কৃত্রিম অঙ্গজ বিস্তার 3 রকম ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কাটিং, একটা গ্রাফটিং, আর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। আচ্ছা, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, মাইক্রো প্রোপাগেশন। চলো, কাটিং, কাটিং গাছের স্টেম কাটিং হতে পারে। ধরো আমরা কোনো গাছের কাণ্ড কেটে এনে সেই কাণ্ডটাকে আবার লাগিয়ে দিয়েছি, স্টেম কাটিং হতে পারে, রুট কাটিং হতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি হতে পারে? কাটিং, স্টেম কাটিং মানে গাছের শাখা কাটিং, ঠিক আছে, রুট কাটিং। এগুলো একটা প্রাকৃতিকের মতনই, কিন্তু এটা আমরা যেহেতু নিজে থেকে করছি, ধরো গাছের কাণ্ড কেটে এনে লাগালাম, সেই কাণ্ডটাকে আমরা কিসের মধ্যে ডিপ করলাম, ধরো IBA কৃত্রিম যে অক্সিন, IBA ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, NAA, তো এগুলোতে ডিপ করে রাখলে সেখান থেকে কি তৈরি হয়ে যাচ্ছে? মূল তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে ওই প্ল্যান্টটাকে আমরা যদি লাগিয়ে দিই, এখান থেকে নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। রুটের ক্ষেত্রেও সেম। তো এইভাবে আমরা রুট কাটিং, স্টেম কাটিং এর মাধ্যমে কি করছি? নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করছি। গ্রাফটিং বা জোড় কলম, গ্রাফটিং কে কি বলা হচ্ছে? বলা হয় জোড় কলম। দুটো পৃথক গাছকে জোড়ানো মানে জুড়ে দেওয়া হচ্ছে। তো কিভাবে আমরা জুড়বো? আর এই যে দুটো গাছকে জুড়ছি সেই দুটোকে আমরা কি বা বলি? দেখ, ধরো এই একটা গাছ রয়েছে, এই গাছের সাথে আমরা নতুন অপত্য জুড়ে দিচ্ছি, এটা একটা অন্য গাছ। তাহলে যেটা এই প্রথম গাছটা, এটাকে কি বলবো? স্টক। আর নিচে যেটা রয়েছে, সরি, এটাকে বলবো সিয়ন। আর নিচের এটাকে বলবো কি? স্টক। তাহলে যে গাছটা মাটির সাথে রয়েছে, স্টক দাঁড়িয়ে রয়েছে, ওই স্টকের উপর আমরা সিয়নকে জুড়ে দিলাম। সিয়নকে, যেটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ। আমরা চাইছি যে গাছটাকে একটু মডিফাইড তৈরি করতে। এবার সেই গাছটাকে মডিফাইড করতে গেলে আমাদের পুরনো যে গাছটা, যার বৈশিষ্ট্য খুব একটা ভালো নয় বা উন্নত গুণ সম্পন্ন নয়, সেই গাছটার উপর অংশ কেটে দেওয়া হলো। তাহলে সেই গাছটা কি মাটির সাথে স্টক হিসেবে রয়েছে, এবং সেই জায়গায় আমরা কি করছি? সিয়ন এনে জোড়া লাগাচ্ছি। অবশ্যই এই সিয়ন স্টক যেখানে জোড়া লাগাচ্ছি, আমাদের খেয়াল রাখতে হবে গাছের কাণ্ডটা, যে দুটো কাণ্ড, এই একটা কাণ্ড এই একটা কাণ্ড এনে জুড়ে দিলাম, কখনোই জুড়বে না। গাছের বাকল বা বাইরের যে অংশগুলো, সেগুলো কিন্তু আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করে ভেতরে একটা জিনিস থাকে, ভেতরে কি থাকে? জাইলেম ফ্লোয়েম থাকে, ক্যাম্বিয়াম বলে একটা জিনিস থাকে। ধরো এই একটা গাছের কাণ্ড, ঠিক আছে, এটা পুরো গাছের কাণ্ড। তো এই কাণ্ডটাকে যদি আমি এরকম প্রস্থচ্ছেদ করি, মানে ধরো এই যে কাণ্ড, এই কাণ্ডটাকে আমি এইভাবে প্রস্থচ্ছেদ করলাম, তাহলে একটা গোল স্ট্রাকচার পাচ্ছি। সেই গোল স্ট্রাকচারে আমরা কি দেখবো? ধরো কাণ্ডের ওপর দিক থেকে যদি তুমি দেখো, মানে এই যে এই জায়গাটা ওপর দিক থেকে যদি দেখো, মিডিলে থাকে বেশ কিছু কোষ, মিডিলে এরকম বেশ কিছু কোষ থাকে, যেগুলোকে আমরা কি বলি? জাইলেম, যেগুলো জল পরিবহন করে, তোমরা জানো জাইলেম। আর কিছু থাকে, কি থাকে? ফ্লোয়েম থাকে, জাইলেম আর ফ্লোয়েম থাকে। এগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটা কোষের লেয়ার থাকে, যেগুলোকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। এখানে একটা কোষের লেয়ার রয়েছে, এই কোষের লেয়ারটাকে আমরা কি বলি? ক্যাম্বিয়াম স্তর। এই ক্যাম্বিয়ামের যে কোষগুলো আছে না, এই কোষগুলোর সাথে জোড়া লাগতে হবে দুটো গাছের, ঠিক আছে?
মানে দুটো গাছকে ধরো এই গাছের সাথে আমি জোড়া লাগাবো, তো এই গাছের এই বাইরের অংশগুলো, এই যে এই অংশগুলো, এগুলো আমরা কেটে বাদ করে দেবো। এই অংশটার সাথে যাতে নতুন গাছটারও ওই অংশটা জোড়া লাগে। কারণ এই ক্যাম্বিয়াম কি করতে পারে বলতো, কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে পারে, গৌণ বৃদ্ধি। বাকিরা কিন্তু খুব একটা কোষ বিভাজন করবে না, কিন্তু ক্যাম্বিয়াম কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে এই বৃদ্ধিটা করতে পারে। তো ক্যাম্বিয়াম অন্য গাছের ক্যাম্বিয়ামের সাথে জুড়ে গেলে কোষ বিভাজনের মাধ্যমে এই দুটো একেবারে জুড়ে যাবে, অর্থাৎ দুটো কাণ্ড কিন্তু জুড়ে গিয়ে বাইরে যে টিস্যু বা অন্যান্য কোষ সমষ্টি, সেই কোষ সমষ্টি গঠন করে দেবে, যার ফলে দুটো গাছ একদম জুড়ে যাবে। তো এই জোড় কলম করতে গেলে আমাদের সিয়ন আর স্টকের সাথে ক্যাম্বিয়াম কিন্তু জোড়া লাগাতে হবে, ঠিক আছে, এটা মনে থাকবে। আর সিয়ন সবসময় উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হয়, এটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, আর এটা অনুন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের কৃত্রিম অঙ্গজ বিস্তার। আর লাস্ট হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো মানে খুব ক্ষুদ্র, বুঝতেই পারছি খুব ক্ষুদ্র। তো মাইক্রো প্রপাগেশন কাকে প্রপাগেট করছে? ধরো উদ্ভিদের কোনো কোষ বা কলা বা মুকুল, এরকম ছোট ছোট অংশ, সেখান থেকে যদি আমরা ল্যাবে পুষ্টি মাধ্যমের মধ্যে নতুন গাছ গ্রো করতে পারি, সেটাকেই বলা হচ্ছে কি মাইক্রো প্রপাগেশন। তো এই উদ্ভিদের যে কোনো ক্ষুদ্র অংশ, ধর একটা ছোট্ট কোষ নিয়ে চলে এলাম বা কিছু কোষ গুচ্ছ নিয়ে চলে এলাম, সেখান থেকে আমি একটা নতুন প্লান্ট বানাতে পারি, বুঝতে পারছো? তাহলে এখানে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে প্রথমে কি করা হয়? প্রথমে জনিত্রী উদ্ভিদ থেকে, মানে ধরো আমি চাইছি একটা, আমার কাছে খুব সুন্দর উদ্ভিদ রয়েছে, রোগমুক্ত হেলদি প্লান্ট, আমি চাইছি ওর মতনই আমি 1000টা গাছ বানাবো। এবার জনন প্রক্রিয়ার ওয়েট করলে না আমাদের প্রচুর দেরি হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? মাইক্রো প্রপাগেশন করতে পারি। কিভাবে? ওই গাছ থেকে আমরা কি করলাম, যে জনিত্রী থেকে কোষ বা কলা নির্বাচন। তাহলে ফার্স্টে আমার হেলদি একটা প্লান্ট, সেই হেলদি প্লান্ট থেকে আমরা কোষ কলা নির্বাচন করলাম, কারণ আমি ওখান থেকে 1000টা গাছ বানাতে চাই। তো এই নির্বাচন করার পর এখান থেকে আমাদের কি বানাতে হবে? এখান থেকে ওই কোষগুলো যদি বিভাজন হয়, সেরকম একটা পুষ্টি মাধ্যম দিতে হবে। সেই পুষ্টি মাধ্যম একটা হরমোন মাধ্যমে দিতে হয়, যেখানে কৃত্রিম অক্সিন হরমোন থাকে, যাতে ওর কি বলবো, রুট মানে মূল শাখা এগুলো যাতে তৈরি হয়, সেজন্য ওরকম হরমোন মিডিয়ামে দেওয়া হয়। তো এইভাবে কোষ কলা থেকে এরপরে কি তৈরি হয়? কেলাস গঠন হয়। কেলাস গঠন হলো মানে কোষপুঞ্জ গঠিত হলো। সেই কোষপুঞ্জ থেকে এরপরে কি তৈরি হবে? এমব্রয়েড। কোষপুঞ্জ থেকে তৈরি হবে এমব্রয়েড বা ভ্রূণ। ভ্রূণ তৈরি হলো, ঠিক আছে। সেই ভ্রূণ থেকে পরবর্তীকালে তৈরি হবে প্লান্টলেট। প্লান্টলেট মানে ক্ষুদ্র চারা গাছ। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে, জনিত্রী জীব থেকে নির্বাচিত কলা কোষ, সেখান থেকে কেলাস গঠন, কেলাস গঠন থেকে আমাদের কি তৈরি হচ্ছে? এমব্রয়েড গঠন হচ্ছে, মানে শিশু ভ্রূণ। আর এমব্রয়েড থেকে তৈরি হচ্ছে প্লান্টলেট, মানে শিশু উদ্ভিদ, যার মধ্যে মূল কাণ্ড পাতা সব তৈরি হয়ে গেছে। তো এরকম প্লান্টলেট তৈরি হলো। দেখিয়ে দিই কেমন প্লান্টলেট তৈরি হলো। প্লান্টলেট তৈরি হলো। এবার এই প্লান্টলেট থেকে আমরা কি করছি? চারা গাছ তৈরি করছি। অপত্য চারা গাছ সৃষ্টি। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা চারা গাছকে এক একটা টবে লাগিয়ে প্রচুর চারা গাছ তৈরি করে ফেলতে পারি। তাহলে কম সময়ে আমরা অধিক সংখ্যক উদ্ভিদ সৃষ্টি করলাম এবং নিজেদের পছন্দ মাফিক উদ্ভিদ সৃষ্টি করলাম, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করলাম। এই সুবিধাগুলো কিন্তু মাইক্রো প্রপাগেশনে রয়েছে। তেমন কিছু অসুবিধাও রয়েছে, এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ আর প্রচুর জায়গার প্রয়োজন হবে এর জন্য, ঠিক আছে। আর এক্ষেত্রে প্রকরণ সৃষ্টি হবে না, অর্থাৎ উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা কম হবে। যেহেতু আমি একটা জমিতে থেকে সব প্লান্ট তৈরি করলাম, ওদের মধ্যে কোনো ভ্যারাইটি তৈরি হলো না, সবাই সেম হলো, কোনো ভ্যারিয়েশন এলো না, তো অর্থাৎ প্রকরণ সৃষ্টি হয় না। তো প্রত্যেকটা জিনিসের যেমন সুবিধা অসুবিধা দুটোই কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এখানে মাইক্রো প্রপাগেশন আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে নোটসে দেখে নিই আমরা এই জিনিসগুলো। এখানে কি কি রয়েছে? নর্মাল অঙ্গজ বিস্তার বা ভেজিটেটিভ প্রপাগেশন, ঠিক আছে।
অঙ্গজ বিস্তার কি কিভাবে হতে পারে? মূল দ্বারা অঙ্গজ বিস্তার হতে পারে, কাণ্ড দ্বারা এক্সাম্পল হয়ে যাচ্ছে যে আলু, পাতা দ্বারা এই যে পাথরকুচি পাতা দ্বারা তৈরি হতে পারে। কৃত্রিম অঙ্গজ বিস্তার কাটিং, এই যে গোলাপ গাছে দেখবে ডাল কেটে এনে লাগিয়ে দাও, স্টেম কাটিং হয়ে যাচ্ছে গাছ তৈরি। গ্রাফটিং, আর কি দেখলাম এই যে মাইক্রো প্রোপাগেশন, এই তিনটে হয়ে যাচ্ছে কৃত্রিম অঙ্গজ বিস্তার। ঠিক আছে, আচ্ছা এরপর যৌন জনন, এটা তোমাদের বলে দিয়েছি নিষেক প্রক্রিয়া। চলো লাস্ট টপিক আজকে আমরা দেখব ফার্নের যৌনক্রম, আমাদের লাস্ট টপিক আজকে। তো যৌনক্রম জিনিসটা অনেকের ক্ষেত্রে খুব কনফিউজিং লাগে বিষয়টা, যে ফার্ন বা টেরিডোফাইট জাতীয় যে উদ্ভিদ রয়েছে, ব্রায়োফাইটও হয়, ব্রায়োফাইট বলো টেরিডোফাইট বলো, এই ধরনের যে উদ্ভিদগুলো রয়েছে এদের মধ্যে যৌনক্রম দেখতে পাওয়া যায়। এতক্ষণ আমরা দেখলাম হয় উদ্ভিদ হ্যাপ্লয়েড হবে আর নয়তো উদ্ভিদ ডিপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি হওয়া অযৌন জনন পদ্ধতিতে হচ্ছে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হওয়া যৌন জনন পদ্ধতিতে হচ্ছে। তো এগুলো যাচ্ছে ন্যাচারাল ব্যাপার। কিন্তু যৌনক্রম, যৌনক্রম বলতে কি বোঝাচ্ছে? ধরো একটা উদ্ভিদ, ধরো উদ্ভিদের নামটা কি, সরি ফার্ন গাছ। ফার্ন গাছ তোমরা এরকম ফার্ন গাছ সবাই দেখেছো, আশেপাশে প্রচুর হয়ে থাকে। তো এই ফার্ন গাছ দু রকমের হয়। কি রকম? একটা হচ্ছে এদের রেণুধর উদ্ভিদ হয়, একটা হয় রেণুধর উদ্ভিদ, আর একটা হয় লিঙ্গধর উদ্ভিদ। রেণুধর উদ্ভিদ সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়, আর লিঙ্গধর প্রকৃতির উদ্ভিদ সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। ডিপ্লয়েড উদ্ভিদ আর হ্যাপ্লয়েড উদ্ভিদ, এর দু রকমের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তো কখন কিভাবে কোন উদ্ভিদটা তৈরি হয়? একবার ডিপ্লয়েড তৈরি হবে, একবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হবে, আবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি হবে। এভাবে অল্টারনেটলি চলছে। এমন নয় যে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড গাছ তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গাছ তৈরি হচ্ছে, না। একবার ডিপ্লয়েড তৈরি হবে, সেখান থেকে আবার হ্যাপ্লয়েড গাছ তৈরি হবে, আবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হবে। তো অল্টারনেটলি এরা কি করছে? এদের যৌন পাল্টাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, অর্থাৎ যৌনক্রম। তাহলে এই যে ফার্ন গাছ, এখানে ডিপ্লয়েড দশা হ্যাপ্লয়েড দশার উপর নির্ভরশীল এবং হ্যাপ্লয়েড দশা ও ডিপ্লয়েড দশার উপর নির্ভরশীল। কিভাবে? ভালো করে দেখো। এই হচ্ছে আমাদের একটা ম্যাচিওর ফার্ন গাছ। ঠিক আছে, এটা যদি আমি হাতে এঁকে দেখাই তোমাদের কাছে আরো সুন্দর হবে বিষয়টা। তো আমি এঁকে দেখাচ্ছি। এই ধরো ফার্ন গাছ, এই হচ্ছে ফার্ন গাছ। এই ফার্ন গাছ কি প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, এর প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা ডবল হয়ে রয়েছে, তাহলে ডিপ্লয়েড। তো এই ডিপ্লয়েড এর মধ্যে প্রত্যেকটা পাতার যদি আমি ব্যাক সাইডটা দেখি, এই ধরো একটা ফার্ন পাতা, এর যদি তুমি ব্যাক পেছনের সাইডটা দেখো, তাহলে দেখবে এরকম জায়গায় অনেক রেণুস্থলী বর্তমান, মানে এক একটার মধ্যে আবার অসংখ্য রেণুস্থলী বর্তমান। তো এইগুলোকে কি বলা হয়? সোরাস। তো এখানে কি বলা হচ্ছে? এগুলোকে একাধিক রেণুস্থলী একসাথে থাকলে সেগুলোকে কি বলা হয়? সোরাস। ঠিক আছে, তো এই যে সোরাস, এই সোরাসের মধ্যে এক একটা রেণুস্থলী কেমন দেখতে? এরকম ধরনের দেখতে। এই হচ্ছে রেণুস্থলী, রেণুস্থলী। তো রেণুস্থলী মানে এইরকম রেণুস্থলী এখানে একটার মধ্যে অনেকগুলো রয়েছে। তো এই রেণুস্থলীর প্রাচীরে যে কোষগুলো রয়েছে, এই যে এই কোষগুলো, এগুলোও কিন্তু ডিপ্লয়েড ছিল। তাহলে এই পাতাটাও তো ডিপ্লয়েড, তাই না? এখনো ডিপ্লয়েড দশা চলছে। তো এই ডিপ্লয়েড কোষগুলো কি করে? ডিপ্লয়েড কোষগুলো মিওসিস বিভাজন করবে। কি বিভাজন? মিওসিস মানে হ্রাস বিভাজন। তাহলে মিওসিস প্রক্রিয়ায় এক একটা ডিপ্লয়েড কোষ থেকে 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। তাহলে এই 4টে হ্যাপ্লয়েড কি? রেণু।
4টি হ্যাপ্লয়েড রেণু তৈরি হলো। তাহলে এখানে মাতৃকোষ কটা রয়েছে, মানে রেণু মাতৃকোষ প্রাচীরে 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো থাকতে পারে। তাহলে এই একটা কোষ যদি 4টে করে রেণু বানায়, তাহলে প্রত্যেকটা কোষ যদি 4টে করে রেণু বানায়, বুঝতে পারছো ভেতরে কত রেণু তৈরি হবে। তাহলে এর ভেতরে কিন্তু অজস্র রেণু তৈরি হয়ে গেল। এইবার এক সময় কি হবে, রেণুস্থলী ফেটে যাবে। রেণুস্থলী ফেটে গিয়ে প্রত্যেকটা রেণু বাইরে বেরিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা রেণু যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে এই যে রেণুগুলো, এগুলো কি হ্যাপ্লয়েড দশা আমাদের স্টার্ট হয়ে গেল। ডিপ্লয়েড দশা চলছিল, হ্যাপ্লয়েড স্টার্ট হয়ে গেল। এবার এই হ্যাপ্লয়েড রেণুগুলো কি করবে বলতো, রেণুগুলো কোথাও গিয়ে পড়লো এবং সেখানে কোষ বিভাজন করে, নর্মালি মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, মানে ডিপ্লয়েড আর হচ্ছে না, কোনো রেণু জুড়ে যাচ্ছে না এর সাথে, জাস্ট কি করছে, একটা এরকম প্রোথ্যালাস বানিয়ে ফেললো, কোষ বিভাজন করে ফেলে এরকম একটা থ্যালাস বানিয়ে ফেললো। আর এখানে বেশ কিছু এরকম রুটের মতন, রাইজয়েডের মতন কিছু দেখতে পাওয়া যায়, মূলের মতন স্ট্রাকচার। তো এটা হলো কি, প্রোথ্যালাস। আর এটাকে আমরা কি বলছি, লিঙ্গধর উদ্ভিদ। এইটা ছিল রেণুধর উদ্ভিদ, এটা কি ছিল, রেণুধর উদ্ভিদ। আর এটা কি হয়ে যাচ্ছে, লিঙ্গধর উদ্ভিদ। তাহলে এই লিঙ্গধর উদ্ভিদ এবার কি করছে, লিঙ্গধর উদ্ভিদের মধ্যে দুটো জিনিস তৈরি হয়, এক হচ্ছে পুংলিঙ্গধর, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গধর। আলাদা কিন্তু পুংলিঙ্গধর এরকম ধরনের দেখতে হয়, এরকম পুংলিঙ্গধর তৈরি হয়েছে। আর স্ত্রীলিঙ্গধর এরকম ফ্লাওয়ার ভাসের মতন তৈরি হয় দেখতে, ফ্লাওয়ার ভাসের মতন। এই জায়গায় থাকে ডিম্বাণু, ঠিক আছে, এটা স্ত্রীলিঙ্গধর, আর এটা হচ্ছে পুংলিঙ্গধর। এগুলো কার মধ্যে তৈরি হয়েছে, লিঙ্গধর উদ্ভিদের মধ্যে তৈরি হয়েছে। তাহলে ধরো এখানে একটা পুংলিঙ্গধর থাকলে, এখানে একটা স্ত্রীলিঙ্গধর থাকলে, এরকম ভাবে তৈরি হবে। তো এদের মধ্যে, এই পুংলিঙ্গধরের মধ্যে কি তৈরি হচ্ছে, পুংলিঙ্গধরের মধ্যে অসংখ্য শুক্রাণু তৈরি হচ্ছে, মানে পুংগ্যামেট তৈরি হয়েছে এই ভিতরে, ঠিক আছে। তাহলে এই পুংগ্যামেট গুলো কি হবে, একসময় বেরিয়ে আসবে এখান থেকে পুংগ্যামেট, ধরো এই যে পুংগ্যামেট, আর এখান থেকে কি, এই যে স্ত্রী গ্যামেট। তো পুংগ্যামেট গুলো কি করছে, এই স্ত্রী গ্যামেট রয়েছে, স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হবে, এটা হচ্ছে ডিম্বাণু। তো এখানে কি মিলিত হলো, তাহলে আলটিমেটলি পুংগ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয়ে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট, তাই না। এই পুংগ্যামেট সে কি ছিল, হ্যাপ্লয়েড ছিল। এই যে ডিম্বাণু স্ত্রী গ্যামেট, সে কি ছিল, হ্যাপ্লয়েড ছিল। এই দুজন হ্যাপ্লয়েড কি জুড়ে গিয়ে এই জায়গায় কি বানিয়ে ফেললো, ডিপ্লয়েড জাইগোট বানিয়ে ফেললো। তো এই ডিপ্লয়েড জাইগোট আবার পরবর্তীকালে কি বানাবে, রেণুধর উদ্ভিদ বানাবে। তো এই হচ্ছে ফার্নের জনুক্রম, একবার লিঙ্গধর উদ্ভিদ, একবার রেণুধর উদ্ভিদ। তাহলে আমি এইভাবে যদি হাফ করে দিই, তাহলে এই সাইডটা কি হয়ে গেল, রেণুধর দশা, যেটা ডিপ্লয়েড, আর এই সাইডটা কি হয়ে গেল, লিঙ্গধর দশা, যেটা হয়ে গেল হ্যাপ্লয়েড। বোঝা গেছে। তো এইভাবে অল্টারনেটলি একবার ডিপ্লয়েড একবার হ্যাপ্লয়েড চলে বলে এটাকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। তো ফার্নের মধ্যে কিন্তু এরকম জনুক্রম দেখতে পাওয়া যায়, কোনটার পর কোনটা তৈরি হয় এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এখানে ছবি দেওয়া আছে জনুক্রমে, তোমরা এই নোটস থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানেও অঙ্গজ বিস্তার প্রত্যেকটা লেখা আছে, এই যে প্রজননের প্রকারভেদ, অঙ্গজ বিস্তার, কৃত্রিম অঙ্গজ বিস্তার, যে কাটিং, লেয়ারিং, কলম, টিস্যু কালচার। আর এখানে ফার্নের জনুক্রম, এখানেও কিন্তু পর্যায়ক্রমিক ভাবে দেওয়া আছে, যেভাবে তোমাদের জাস্ট ছবি একটু বোঝালাম সেভাবে কিন্তু এখানেও জনুক্রম পুরোটাই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। চলো এই রিলেটেড আমরা কিছু কোশ্চেন দেখে নিই তাহলে।
লাস্ট আমাদের এই রিলেটেড কিছু কোয়েশ্চেন। বলছে সবচেয়ে উন্নত ধরনের কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি, সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজনন কোনটা? একটা বলছে শাখা কলম, দাবা কলম, গুটি কলম নাকি জোড় কলম। অ্যাডভান্স টাইপ কোনটা? অবশ্যই অ্যাডভান্স টাইপ জোড় কলম হবে, কারণ আমি একটা গাছের সাথে আরেকটা উন্নত গাছ জোড়া লাগিয়ে ভালো মানে উন্নত চাহিদা সম্পন্ন গাছ তৈরি করতে পারছি। তো এখানে জোড় কলম হয়ে যাচ্ছে রাইট আনসার, যে সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজনন হচ্ছে জোড় কলম। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে জোড় কলমে স্টক ও সিয়ন জোড়া হয় কিসের সাথে কিসে? মজ্জা থেকে মজ্জায়, জাইলেম থেকে জাইলেমে, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে, ফ্লোয়েম থেকে ফ্লোয়েম। অবশ্যই এটা কি বললাম? ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে জোড়া হবে, কারণ ক্যাম্বিয়াম কি গৌণ ভাজক কলা, যে পুনরায় উদ্ভিদের গ্রোথ ঘটাতে পারে। অর্থাৎ এই দুটো উদ্ভিদকে যে জোড়া হচ্ছে, ক্যাম্বিয়ামই কিন্তু কোষ বিভাজন করে এই দুটোকে জুড়ে ফেলতে পারে। ঠিক আছে, গৌণ কলা সমষ্টি কে গঠন করতে পারে? ক্যাম্বিয়াম গঠন করতে পারে। আচ্ছা, তারপর বলছে শাখা কলম ও জোড় কলম এক প্রকার যৌন জনন, কৃত্রিম অঙ্গজনন, প্রাকৃতিক অঙ্গজনন নাকি অকুঞ্জনী পদ্ধতি? তোমরা তো জানবে, এক্ষুনি জাস্ট প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছি। শাখা কলম, জোড় কলম এগুলো হয়ে যাচ্ছে কি, আমরা যেহেতু জোড় কলম করছি অর্থাৎ এটা একটা কৃত্রিম অঙ্গজনন, দুটো অঙ্গকে আমরা মিলিয়ে দিচ্ছি কিন্তু কৃত্রিম ভাবে, তাই এটা কৃত্রিম অঙ্গজনন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট বলছে কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দু প্রকার কোষ বিভাজনই দেখতে পাওয়া যাবে? অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন নাকি কোনোটাই নয়? তো এক্ষেত্রে হয়ে যাবে কি অযৌন জনন, সরি অযৌন জনন নয়, যৌন জননে কিন্তু দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, যৌন জনন প্রক্রিয়ায় দেখতে পাওয়া যায়। লাস্ট এখানে একটা কোশ্চেন বলেছে যে কোন জনন প্রক্রিয়ায় মিওসিস অবশ্যম্ভাবী? মিওসিস হতেই হবে কোন প্রক্রিয়ায়? যৌন জনন প্রক্রিয়ায়, তাই না? যৌন জননে মিওসিস হতেই হবে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট বলছে সঠিক ক্রমটি উল্লেখ করো। আমরা মাইক্রো প্রপাগেশন বললাম এক্ষুনি, তো মাইক্রো প্রপাগেশনে সঠিক ক্রম কি ছিল? এক্সপ্ল্যান্ট তো আগে হবে না, আগে হবে এক্সপ্ল্যান্টটা, হ্যাঁ এক্সপ্ল্যান্ট আগে হবে, এক্সপ্ল্যান্ট কেলাস, এটা হবে এক্সপ্ল্যান্ট কেলাস এমব্রয়েড, সেখান থেকে প্লান্টলেট, তাই না? প্রথমে আমরা এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে যে নির্বাচিত জনিত্রী, এক্সপ্ল্যান্ট আগে যে ছিল, তো সে আগের প্লান্ট, সেখান থেকে কি হচ্ছে কেলাস গঠন করা হলো, কেলাস থেকে এমব্রয়েড বা ভ্রূণ গঠন করা হলো, ভ্রূণ থেকে প্লান্টলেট মানে চারা গাছ তৈরি করা হলো। ঠিক আছে, এই সঠিক ক্রমটা কিন্তু মনে রাখবে। অনিযুক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস, বুঝিয়ে দিয়েছে এটা। আচ্ছা, পার্থেনোকার্পি কিন্তু ভুল করবে না কেউ। পার্থেনোকার্পি মানে অক্সিন হরমোন প্রয়োগ করে বীজবিহীন ফল উৎপাদন, সেটা পার্থেনোকার্পি। আর পার্থেনোজেনেসিস হচ্ছে নিষেক ছাড়া গ্যামেট থেকে সরাসরি অপত্য সৃষ্টি, সেটা কিন্তু পার্থেনোজেনেসিস। দুটো কিন্তু পৃথক, মাথায় রাখবে। নেক্সট বলছে কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের পৃথকীকৃত ক্ষুদ্র কোষ বা কলার ছোট দুটো টুকরো থেকে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজননের মাধ্যমে দ্রুত বংশ বিস্তার ঘটানোর পদ্ধতিকে বলা হয়? জানো তোমরা? মাইক্রো প্রপাগেশন বলা হবে, তাই তো? মাইক্রো প্রপাগেশন বলা হয়। নেক্সট, মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে প্রথম কোনটি উৎপন্ন হয়? প্রথম কোনটি উৎপন্ন হয়? স্টক, প্লান্টলেট, এমব্রয়েড, কেলাস। ঠিক আছে, কেলাস গঠন হয়। নেক্সট, এমব্রয়েড থেকে কি সৃষ্টি হবে? এমব্রয়েড থেকে কি সৃষ্টি হয়? এমব্রয়েড থেকে প্লান্টলেট গঠন হবে, তাই না? এর অনুরূপ প্রশ্ন আরেকটা দিয়েছে কি, যে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে যে অবস্থা থেকে অপত্য চারা গাছ সৃষ্টি হয়, অপত্য চারা গাছ কার থেকে সৃষ্টি হবে? এমব্রয়েড থেকে। ঠিক আছে, তাহলে এইভাবে বুঝতে পারছো প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে। তো আমাদের আশা করি যে কনসেপ্টটা মাথায় থাকলে যেমন খুশি প্রশ্ন আসুক আমরা কিন্তু পারবো, তাই তো? আচ্ছা, নেক্সট বলছে সোরাস দেখা যায় কোথায়? সোরাস কোনটাকে বললাম? একাধিক রেণুস্থলী একসাথে প্রেজেন্ট থাকলে সেটাকে বলা হয় সোরাস। কোথায় দেখতে পাওয়া যাবে? ছত্রাক, মস, ফার্ন, শৈবাল। কোথায়? আমরা ফার্নের জনুক্রম পড়লাম, সেখানে দেখতে পেয়েছি পাতার ব্যাক সাইড যে পৃষ্ঠদেশ, সেখানে কিন্তু একাধিক সোরাস বর্তমান থাকে। ফার্নের জনুক্রমে রেণুধর দশা কোনটা? রেণুধর দশা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড। অবশ্যই কি হবে? ডিপ্লয়েড হবে, রেণুধর দশা। আর ফার্নের জনুক্রমে হ্যাপ্লয়েড দশা কোনটা? হ্যাপ্লয়েড দশা হয়ে যাবে লিঙ্গধর।
তাই তো? আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন। এবার এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো তো বুঝিয়েই দিয়েছি অলরেডি, তোমরা একটু দেখে নেবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রত্যেকটা দেখে যাবে যে জনুক্রম কাকে বলে। আমি এক্ষুনি জনুক্রম, ফার্নের জনুক্রম বুঝিয়ে দিয়েছি, এবং এই ফার্নের জনুক্রম পদ্ধতি এটাও কিন্তু তোমাদের 5 মার্কসের কোশ্চেনে চলে আসতে পারে। তো আমাদের যে ছবি অনেকে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, মানে এটা রেণুধর দশা, রেণুধর দশা থেকে তুমি জাস্ট লিখছো হাতে, যদি তার সাথে ডায়াগ্রাম গুলো দিতে পারো তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়। তো ডায়াগ্রাম গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, যেভাবে আমি লিখে দিলাম বোর্ডে, তো এইভাবে করার চেষ্টা করবে। মাইক্রো প্রপাগেশনের ধাপগুলো মুখস্থ করতে হবে, যেভাবে পরপর পরপর ধাপগুলো তোমাদের বুঝিয়ে দিলাম। অযৌন জনন, যৌন জননের সুবিধা, কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি, মানে এই যে জোড় কলম, দাবা কলম, শাখা কলম, এগুলো। সিনগ্যামি কি? সিনগ্যামিটা আমরা যেটা দেখলাম যৌন জনন পদ্ধতিতে দুটো, যে আইসোগ্যামি আর আইসোগ্যামি, ইউগ্যামি, এগুলো। ফার্নের জনুক্রমটি লেখো, ওটা বলে দিলাম। কলাকর্ষণের গুরুত্ব, মানে মাইক্রো প্রপাগেশনে কি কি গুরুত্ব, সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। তো এই প্রশ্নগুলো জনন থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকে যে প্রশ্নগুলো কিন্তু আলোচনা করলাম। তো এই প্রশ্নগুলো প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোভাবে দেখে রাখবে, কারণ আজকে যেটুকু কনসেপ্ট হলো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আর এই কনসেপচুয়াল যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের বলে দিলাম, সুতরাং তোমাদের একটা কম্প্যাক্ট রিভিশন কিন্তু হয়ে গেল। এর থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন আসবে, সেম টু সেম কোশ্চেন না আসুক, এই থিওরির ওপর বা এই কনসেপ্টের ওপর বেস করেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো হবে। তাই প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। আর অবশ্যই প্রত্যেককে বলবো, ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে ক্লাসটা তোমাদের কতটা হেল্পফুল হলো। তো থ্যাংক ইউ প্রত্যেককে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।